একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। এখন যেটুকু দেখার, যেটুকু শোনার, যেটুকু শুনলে পরে মাধ্যমিক পরীক্ষাতে দারুণ নম্বর পাওয়া যাবে, সেই বিষয়টুকু আলোচনা করব। অর্থাৎ পরীক্ষার হলে ভূগোল বিষয়ে কি করবে কি করবে না, উত্তর কিভাবে লিখতে হয়, তার মডেল উত্তর যেটা বোর্ড নির্ধারিত উত্তর সেটুকু করে দেখাবো। কোথায় ছবি আঁকবে, কোথায় আঁকবে না, কোথায় উদাহরণ দিতে হয়, কোথায় কি হয় না, এই নানান বিষয়ে বিভাগ ভিত্তিক থরলি ডিসকাস করব। একটু মন দিয়ে শুনবে, আশা করি ভালো মার্কস হবে। তো আমরা সেই জায়গায় যাচ্ছি। এমসিকিউ, এসএকিউ 2, 3, 5 কি করবে কি করবে না এই বিষয়টিতে। তাহলে আজকে আলোচ্য বিষয় ফুল মার্কস কিভাবে পাওয়া যাবে, অর্থাৎ 5-এ 5, 2-এ 2, 1-এ 1, কেন হাফ মার্কস স্যাররা কাটেন সে বিষয়টা বলবো। কতটা উত্তর লিখবে, ছবি আঁকার বিষয়গুলি, নম্বর বিভাজন, কোন কোন পয়েন্টে বা কি কি পয়েন্ট দিয়ে লিখবে, এবং তোমার নির্ধারিত সময় কতটা, কোন পেজে কি লিখবে এই বিষয়টা। প্রথমেই বিভাগ ক, এখানে এমসিকিউ থাকে 14টি। এই 14টির জন্য তোমার সময় বরাদ্দ মাত্র 6 মিনিট। তুমি কিভাবে উত্তর লিখবে না, এটা তোমার মনে করো পেজ, অর্থাৎ তোমার খাতার পেজ। তুমি এদিকে বর্ডার লাইন রয়েছে, এখানে দাগ দিয়েছে 1, এখানে 1.1, তারপর কি অপশন সঠিক, যেটা সঠিক অপশন, অর্থাৎ যদি ক হয় তাহলে ক লেখার পরে উত্তর, অর্থাৎ যেটা সঠিক উত্তর। মনে করো এখানে সঠিক উত্তর হচ্ছে নদী, তাহলে তুমি এখানে লিখছো নদী। এইভাবে 1.2, 1.3, 1.4 এভাবে কিন্তু ক্রম সিরিয়ালে উপর থেকে নিচে, কোনো পাশাপাশি নয়, অর্থাৎ 14 পর্যন্ত আসবে। এটা তোমার ফার্স্ট পেজ। আর কোনো কিছু এখানে লিখবে না, এটা তুমি উপরে লিখছো। ভুলেছি বলতে, বিভাগ ক বিভাগে 14টা পয়েন্ট, 14টা প্রশ্ন, যেখানে কিন্তু তুমি লিখে ফেলেছো। আমরা এখানটা চলে এলাম। এরপরে তোমাকে এইখানে একটা বলে রাখি যে এমসিকিউ সাজেশন হয় না। তুমি নিশ্চয়ই সমস্ত বইটা থরলি পড়েছো, টেস্ট পেপার কষেছো, এবং তুমি ধরে রাখো টেস্ট পেপার যদি ঠিকমতো কষে থাকো তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করতে পারবে। তাহলে আমি এখানে তোমাকে লিখে দিয়েছি, কোনো অতিরিক্ত এখানে প্রশ্ন নেই, তোমার বরাদ্দ 1টি পৃষ্ঠা। এরপর তুমি এসো খ বিভাগে তোমার এসএকিউ, অর্থাৎ ছোট প্রশ্নের উত্তর, 4টি ভিন্ন ভিন্ন টাইপের প্রশ্নের উত্তর করতে হয়। সেখানে সময় তোমার নির্ধারিত সময়, যদি পরীক্ষার খাতাটি 170 মিনিটে শেষ করতে চাও তাহলে তোমার নির্ধারিত সময় হচ্ছে 14 মিনিট। এই 14 মিনিটে কি কি করবে, তাহলে আমরা এলাম খাতার দ্বিতীয় পেজে। কোন পেজে? দ্বিতীয় পেজে। তোমাকে বলে রাখি যে দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ, আমি পাশাপাশি দুটো পেজ দেখাচ্ছি, দ্বিতীয় পেজ এবং তৃতীয় পেজ। এই দুটো পেজের তুমি অর্ধেক করে নেবে এক প্রকার, অর্থাৎ 2.2, এটা 2.1 উপরে তুমি লিখছো বিভাগ খ। 2.1 এখানে শুদ্ধ কটি আছে, 6টি তোমাকে করতেই হবে। থাকে কটি? 7টি। তুমি কটি করবে? তুমি 7টিই করবে। কেন 7টি করবে না, যদি মাঝখানের কোনো একটি ভুল যায় তাহলে তুমি এখানে পূর্ণ মার্কস পাবে। তবে আমি তোমাকে বলি সিরিয়াল নম্বর কিন্তু চেঞ্জ করবে না। 2.1.1 থেকে 2.1.7 এই পর্যন্ত তোমার করতে হবে।
শুদ্ধ শুদ্ধ প্রবলেমটা কি হয় জানো তো, খাতা দেখার ক্ষেত্রে লেখা থাকে শুদ্ধর জন্য সু, অশুদ্ধের জন্য অ। মনে করো উত্তর এসেছে, মাস্টারমশাই মুখস্থ করে রেখেছেন সু অ অ সু অ সু, সাপোজ এরকম। তুমি করেছো কি, চেঞ্জ করে দিয়েছো, একের পরে 3, 3-এর পরে 5, তারপরে 4, 3, 2 এইভাবে করেছো, তাহলে তোমার উত্তর সঠিক করেছে, কিন্তু মাস্টারমশাই মুখস্থ রেখেছেন পরীক্ষক সু অ সু এইভাবে। তখন কিন্তু তোমার ওই মাস্টারমশাইয়ের মুখস্থ করার সাথে এইটা মিলবে না, ফলে তুমি সঠিক করা সত্ত্বেও অনেক সময় নাম্বার থেকে বঞ্চিত হবে। তাই বলছি সিরিয়ালি করবে এবং দাগ এরো দিয়ে দাগ সংখ্যা লিখেছ, এরো প্রশ্ন মোটেই লিখবে না, কোনো এমসিকিউ এসএকিউতে প্রশ্ন লিখবে না তুমি এখানে। তারপরে শুদ্ধর ক্ষেত্রে সু আর অশুদ্ধর ক্ষেত্রে অ লিখবে। কোনো ক্রস রাইট করবে না। তারপর সত্য মিথ্যা, শুদ্ধ সঠিক ভুল এগুলো একটাও করবে না। তারপরে আমরা চলে আসি 2.1-এ ছিলাম, এরপর 2.2। 2.2-তে আছে শূন্যস্থান পূরণ। তাহলে 2.2 এটা মূল দাগ। 2.2.1 থেকে 2.7 এখানেও 6 নম্বর থাকে, তোমাকে করতে হবে, মানে 6 নম্বর থাকবে, 6টি করতে হবে, কিন্তু তুমি করবে 7টি একই রকমভাবে, অর্থাৎ মাঝখানে ভুল চলে গেলে কোনো একটি প্রশ্নের তুমি পূর্ণ মার্কস পাবে। তাহলে এখানে তুমি 2-1টি শব্দে একটি শূন্যস্থান পূরণ, সঠিক শব্দটি চয়ন করে লিখবে। কোনো লম্বা লাইন লিখবে না, অর্থাৎ প্রশ্নকে লিখবে না, কারণ এখানে তোমার সময় মাত্র 14 মিনিট। ঠিক আছে, এরপর এটা তোমার দ্বিতীয় পেজ। তাহলে পেজ সংখ্যা 2, পেজ সংখ্যা 3 নম্বর পেজে প্রথমে তোমার আছে 2.3। এখানে 2টি একটি শব্দে উত্তর দাও। তাহলে তুমি সিরিয়াল নাম্বারটা একদম সিরিয়ালি লিখছো 2.3.1। এখান থেকে তুমি ক্রমশ লিখে এসো 2.3.8। এখানে 8টি প্রশ্ন থাকে, এই 8টি প্রশ্নের উত্তর তুমি করছো পরপর উপর থেকে নিচে, কোনো পাশাপাশি নয়। এটা হয়ে গেল। সঠিক উত্তরটি বসাও, যেটি যদি মনে হয় যে আমি এটা এখন পারছি না, পরে করবে, তুমি ওখানে ফাঁকা রেখে দিয়ে এসো, অর্থাৎ জাম করো, তারপর ফাঁকা রেখো, পরবর্তীতে যখন মনে পড়বে তখন তুমি এটা করবে। যদি একাধিক উত্তর হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে তুমি একাধিক উত্তর লিখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। যেমন ধরো গত বছর কর্ণাটক ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, এরকম একটি প্রশ্ন ছিল। তাহলে অনেক উত্তর হয়, মালনাদ হয়, ময়দান হয়, মহীশূর হয়। তাহলে তুমি যদি মনে হয় যে আমার অনেকগুলি উত্তর আসে, তুমি সেটা লিখতেই পারো। আচ্ছা, এরপর ডান দিক বাম দিক মেলানো 2.4। প্রথমে তুমি বাম দিকেরটা লিখে নেবে, বাম দিকের তথ্যটা লিখে নেবে, তারপর তার সোজা যে উত্তরটা হবে সেটা লিখবে। এই আমরা ছোট থেকে একটা বদভ্যাস করেছি, এই তীর চিহ্ন, এই দিকে তীর চিহ্ন এরকম মোটেই করবে না, দেখতে অসুবিধা হয়। তাই তো বলছি বাম দিকের উত্তরগুলি, এই প্রশ্নটি লেখার পরে তার প্যারালালে ডান দিকে লিখবে। এটা গেল আমার এসএকিউ এমসিকিউ সংক্রান্ত বিষয়। এর জন্য সারা বই থরলি পড়া, এর কোনো সাজেশন হয় না। তবে আমরা বেশ কিছু প্রশ্ন সাজেস্টিভ, অর্থাৎ মানে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে বোল্ড করে বইয়ে লেখা থাকে, সেই বিষয়গুলো তোমাদের অলরেডি কিছু কিছু সাবজেক্টের দিয়েছি, আরও ভূগোলের কিছু দিয়ে দেব। ওকে, এরপরে আমরা বিভাগ গয়ে 2 নম্বর মানের 6টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। প্রত্যেকটির একটি করে অতিরিক্ত প্রশ্ন, মানে অর্থাৎ অথবা থাকে, তুমি সেইটুকু লিখবে।
সাধারণত এখানে প্রশ্ন থাকে সংজ্ঞা বা বৈশিষ্ট্য। বোর্ডের যে গাইডলাইন তা সেই অনুযায়ী আমি উত্তরও তোমাদেরকে দেখাবো, এবং কি কি প্রশ্নগুলো তুমি একটু মিলিয়ে দেখে নেবে কি কিগুলো তোমার করা হয়েছে। আশা করি সবগুলোই করা থাকবে। খেয়াল রাখবে যে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলি, না হলে তোমাদের একটা নম্বর হয়তো বাদ চলে যাবে। সেই বিষয়টি হচ্ছে যে উদাহরণ তুমি কিন্তু দেবেই দেবে, উদাহরণ মাস্ট। কারণ এই উদাহরণের জন্য গত বছর হাফ মার্কস ছিল। তুমি জানো উত্তর সঠিক লিখেছো, মনে করো প্রশ্ন পড়েছে যে আরোহণ কাকে বলে বা আরোহণ কি, আরোহণের উদাহরণ, অর্থাৎ আরোহণের মাধ্যমে কি ভূমিরূপ তৈরি হয়। বা মনে করো জলপ্রপাত সংজ্ঞা লিখতে বলেছে, তুমি সংজ্ঞা লিখেছো কিন্তু উদাহরণ দাওনি, অর্থাৎ তোমার 1.5 নম্বর হয়ে গেল, হাফ নম্বর মাইনাস হয়ে গেল। খেয়াল রাখবে যে প্রশ্নকর্তা কি চেয়েছে, সংজ্ঞা চেয়েছে না বৈশিষ্ট্য চেয়েছে। যদি সংজ্ঞা চায় তাহলে কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো সংজ্ঞার ভিতরে ঢুকিয়ে দিয়ে 2 লাইন 2.5 লাইন যতটা হবে একটু লেখার চেষ্টা করবে। তোমাদের আমি এক্ষেত্রে বলে রাখি যে যখন বৈশিষ্ট্য বলছে, সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাকে 2টো বৈশিষ্ট্য দিতেই হচ্ছে, এবং 2টো ভিন্ন ভিন্ন লাইনে বা 2টো ভিন্ন ভিন্ন প্যারাতে। আর সংজ্ঞার ক্ষেত্রে তুমি লিখেছো ছোট সংজ্ঞা 1 লাইনে, হয়তো পুরোটা কমপ্লিট হয়নি, তারপর 12খানা বৈশিষ্ট্য লিখে দিয়েছো, তাতে কিন্তু তোমার পূর্ণ মার্কস আসবে না। তাই বলছি প্রশ্নকর্তা কি বলছে সেটা মাথায় রাখতে হচ্ছে, আমি সেখানে সংজ্ঞা বলেছেন না বৈশিষ্ট্য বলেছেন, তো এটা তোমাকে মাথায় রাখতে হচ্ছে। আমরা কি কি দেখব এক্ষেত্রে, অর্থাৎ নদী হিমবাহ বায়ুর কাছ থেকে আমরা কি কি দেখব, আরোহণ, অবরোহণ, পুঞ্জিত ক্ষয়, পর্যায়ন, বহির্জাত প্রক্রিয়া, নদী অববাহিকা, জলবিভাজিকা, ধারণ অববাহিকা, জলপ্রপাত, প্রপাতকূপ, মন্থকূপ, ধনুকাকৃতি প্রদীপ, পাখির পায়ের মতো বদ্বীপ, হিমবাহ, হিমশৈল, লোয়েস, মরুকরণ, পাদদেশী হিমবাহ, হিমশৈলটা মুসল 2বার হয়েছে, মরুদ্যান, ইনসেলব্রাজ, ডামলিন, পলল শঙ্কু। এই 22টি, তো 22টির মধ্যে তুমি অনেকগুলো ফিগার অলরেডি, যখন তুমি নদী হিমবাহ বায়ুর ফিগার করছো তখন কিন্তু তুমি করে ফেলছো, অতএব এখানে সেগুলো বাড়তি বলে মানে বাড়তি মনে হবে এখানে আর কি। এরপরে আমি তোমাদের একটা উদাহরণ মানে কীরকম বোর্ড উত্তর চাই। সাপোজ পর্যায়ন, অসমতল ও বন্ধুর ভূমি, ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে বা আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সমতল ভূমিতে পরিণত হলে তাকে পর্যায়ন বলে। দেখো বোর্ড কিন্তু এখানে 2 নম্বর দিচ্ছে না, তারপরে বোর্ড কি লিখছে না, জেকে গিলবার্ট ক্ষয়চক্রের আলোচনা প্রসঙ্গে প্রথম এই পর্যায় বা গ্রেড শব্দটি ব্যবহার করেন। পরবর্তী ক্ষেত্রে 1904 সালে চেম্বারলিন ও সেলিসবেরি পর্যায়ন কথাটি ব্যবহার করেন। এটা কিন্তু বোর্ডের উত্তর, যে মডেল উত্তর হয় সেই উত্তরে কিন্তু এইটুকু দেওয়া আছে, অর্থাৎ এতটা লিখলে পর 2 মার্কস ভালো স্টুডেন্টরা পেয়েছে। এরপর আমরা আসছি বায়ুমণ্ডলের। এখানে যে প্রশ্নটি থাকে অ্যাকচুয়ালি তোমাকে নদী হিমবাহ বায়ুর এইটা অথবা বায়ুমণ্ডল, অর্থাৎ তুমি যদি নদী হিমবাহ বায়ুর কাজ সঠিকভাবে করে রাখো তাহলে এই অংশটা না পড়লেও চলে। তো যারা পড়বে তাদের জন্য এই প্রশ্নগুলো থাকছে। আমি সমস্ত প্রশ্নগুলো হয়তো পড়ছি না, আশা করি দেখতে পাচ্ছ কী কী প্রশ্ন রয়েছে, স্ক্রিনটা পজ করে দেখে নেবে। এখানে 27টি প্রশ্ন রয়েছে। এরপরে আমরা চলে আসি কোয়েশ্চন নম্বর 3.2 এবং এর অথবা। তার মানে যেখানে তোমার থাকে বায়ুমণ্ডল থেকে প্রশ্ন থাকে, তাহলে ওখানে 3.2 এবং 3.1 অথবা এই দুটো জায়গাতে সাধারণত বায়ুমণ্ডল থেকে প্রশ্ন থাকে। তাহলে এখানে আমি বায়ুমণ্ডল যদি কারো জটিল লাগে বাদ দিয়ে দেবে, অর্থাৎ বাদ দিলে কোনো প্রবলেম নেই, কারণ তোমার প্রশ্ন করার জায়গা রয়েছে। এরপরে এলাম এখানটা সহজ, তুমি এটা করবে। সমুদ্র স্রোতের সংজ্ঞা, সমুদ্র তরঙ্গের সংজ্ঞা, শৈবাল সাগর, জোয়ার ভাটা, সুফল কুফল, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। দেখো মুখ্য জোয়ার গৌণ যদি আগের থেকে করতে পারছো, ভরা কোটার মরা করলে তোমার তো বড় প্রশ্ন আসবে। সিজিগি, সেখানে সংযোগ প্রতিযোগ, বান্ডাকা, সাড়াসাড়ির বান এবং মগ্ন চড়া।
এগুলো আশা করি তোমাদের করা রয়েছে। যদি কোনোটার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেটা জানিও, কমেন্ট সেকশনে আমি আলোচনা করে দেব। এরপর বর্জ্য ব্যবস্থাপনা 3.3, এখানে দেখো গত বছর কঠিন বর্জ্য এসেছিল আর বর্জ্যের পৃথকীকরণ এসেছিল। তাহলে কি কি করতে হবে না, বর্জ্য বলতে কি বোঝো, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্যের সংজ্ঞা, বিষাক্ত বর্জ্যের সংজ্ঞা, বর্জ্য ব্যবস্থাপনার হ্রাস রিডিউস বলতে কি বোঝো, আর বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার মানে রিইউজ, বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো, পৌর বর্জ্যের সংজ্ঞা, পৌরসভা বর্জ্যের সংজ্ঞা, আর ভার্মি কম্পোস্টিং। এইগুলো তোমাকে দেখে রাখতে হবে, কারণ এখানে দুটো প্রশ্ন থাকবে। আমি প্রশ্ন দিচ্ছি কটি, 11টি, অর্থাৎ প্রায় 5:1-এ 5টি পড়লে একটি। এরপর ভারতের প্রাকৃতিক থেকে দুটো প্রশ্ন থাকবে 3.4-এ এবং তার অথবাতে। তো এখানে যেগুলো দেখবে সেটা হচ্ছে কি, ভারতের ভূমিরূপ থেকে দেখছো দুন, ভাবর, তরাই, খাদাত, ভাঙ্গার, লেঙ্গুন, তারপরে এই অংশটা নদী অংশ থেকে জলবায়ু উন্নয়ন, তারপরে জলবায়ু থেকে কালবৈশাখী, আশ্বিনের ঝড়, মৌসুমী বিস্ফোরণ, মাটি থেকে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ অরণ্য, ওদিকে মালনা ভূমিরূপ থেকে কচ্ছের রণ কি, মৃত্তিকা সংরক্ষণে ফালি চাষের ভূমিকা বা ফালি চাষ বলতে কী বোঝো, কৃষি বনসৃজন, সামাজিক বনসৃজন, ভারতের অভ্যন্তরে দুটি মিষ্টি জলের হ্রদের নাম, কারেওয়া কি, পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। দেখো আমি একটা উত্তর, বোর্ডের উত্তর কি বলছে, কচ্ছের রণ কি না, রণ শব্দের অর্থ লবণাক্ত জলাভূমি। গুজরাটের কচ্ছ উপদ্বীপের উত্তর পূর্বের লবণাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। এটি অগভীর, বর্ষায় প্রবল জোয়ারে সমুদ্রের জল প্রবেশ করায় স্থানটি লবণাক্ত, গ্রীষ্মে শুকিয়ে সাদা লবণময় বালির প্রান্ত তৈরি হয় বা একটা লেয়ার পড়ে আর কি। এর উত্তরাংশ বৃহৎ রণ এবং দক্ষিণাংশ ক্ষুদ্র রণ নামে পরিচিত। পশ্চিমী ঝঞ্ঝাটা কি লিখেছি এটা দেখে নাও। পশ্চিমী ঝঞ্ঝা এইটুকু সংজ্ঞা লিখলে কিন্তু 2 নম্বর দিচ্ছে না, তার সঙ্গে প্রভাবে 2-3টে পয়েন্ট বোর্ড কিন্তু লিখেছে। কৃষি বনসৃজন, দেখ কৃষি বনসৃজনের সংজ্ঞার ভিতরে কতগুলো বৈশিষ্ট্যকে ঢুকিয়েছে একটু খেয়াল করে দেখো। এটা কিন্তু বোর্ডের উত্তর, আমার উত্তর নয়, এটা বোর্ডের উত্তর, অর্থাৎ বোর্ড এইরকম উত্তর চাইছে। তারপরে 3.5-এ অর্থনৈতিক প্রাকৃতিক গেল। এখন এখান থেকে কি কি দেখবে, কৃষি থেকে দেখো জীবিকা সত্তাভিত্তিক কৃষি কাকে বলে, যে ফসলের শ্রেণীবিভাগ খারিফ, রবি এবং জাইদ, এই তিনটে শস্যের সংজ্ঞা এবং তার সাথে সাথে তোমাকে অর্থাৎ এর উদাহরণটা কিন্তু তোমাকে দেখে রাখতে হবে। মিলেট বলতে কি বোঝো, ধাপ চাষের গুরুত্ব, প্রতিটি চাষের 2টি করে গুরুত্বপূর্ণ অঞ্চল, অর্থাৎ মনে করে বলল যে চা উৎপাদিত হয়, সর্বাধিক চা উৎপাদিত হয় এমন 2টি অঞ্চলের নাম লেখো, সর্বাধিক কফি উৎপাদিত হয় এমন 2টি অঞ্চলের উদাহরণ দাও। অর্থকরী বা বাণিজ্যিক ফসল বলতে কি বোঝো এবং রেটুন কি। রেটুনটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, তবু একটু দেখে নেবে, যেহেতু আখ চাষের সঙ্গে সম্পর্কিত জানো নিশ্চয়ই। শিল্পে থেকে কি দেখবে না, ভারতের 2টি করে কৃষিভিত্তিক, বনজভিত্তিক, প্রাণীভিত্তিক এবং খনিভিত্তিক শিল্পের নাম লেখো। মানে বনজভিত্তিক যেমন ধরো পেপার শিল্প, ঠিক আছে, এটা একটা বললাম আর কি। আর তারপর তুমি মোম, মধু শিল্প এইসব আনতে পারো ওখান থেকে। আচ্ছা, অনুসারী শিল্প, তথ্যপ্রযুক্তি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প এবং সংযোজন ভিত্তিক শিল্প, এদের সংজ্ঞা তোমাকে দেখতে হচ্ছে। জনসংখ্যা, জনবসতি থেকে আদমশুমারি কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধি, জনঘনত্ব, শহর, ধারণযোগ্য উন্নয়ন, বিভিন্ন কারণে শহর গড়ে ওঠার উদাহরণ। যেমন ধরো পর্যটন, 2টি পর্যটন শহরের উদাহরণ দাও, 2টি সামরিক শহরের উদাহরণ দাও, 2টি প্রশাসনিক শহরের উদাহরণ দাও। এরপর পরিবহন থেকে সোনালী চতুর্ভুজ কাকে বলে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, 2টি করে গুরুত্বপূর্ণ রজ্জুপথ ও নলপথের উদাহরণ দাও। একবার পড়েছিল যে ভারতের ন্যাশনাল ওয়াটারওয়েজ অর্থাৎ জলপথের এন্ডিং পয়েন্ট দুটো কী কী, তো এরকম আসতেই পারে। মোবাইল বা ইন্টারনেটের 2টি গুরুত্ব লেখো। এরপরে আমরা 3.6-এ এলাম, অর্থাৎ এই অধ্যায়ের এই বিভাগের শেষ প্রশ্ন, মানে 3.2 নম্বর মানের উপগ্রহচিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহচিত্র থেকে কি দেখবে, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সরের সংজ্ঞা, সান সিঙ্ক্রোনাস বা সূর্য সমলে উপগ্রহ কাকে বলে, সেন্সর বলতে কি বোঝো, এফসিসি ফলস কালার কম্পোজিশন কি, বা উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় কেন। এটা তোমার লেখার প্রয়োজন নেই, তোমার যে সাজেশন আছে সেখানে তুমি টিক মার্ক মারতে থাকো যে আমি কোনগুলো বলছি এবং মিলিয়ে নেবে
পরীক্ষার হলে গিয়ে এইগুলোই আসবে। এরপরে ভূ বৈচিত্র্য মানচিত্র থেকে এর সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যবহার, গুরুত্ব কীরকম বলতে পারে যে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো, দুটি গুরুত্ব লেখো, এইরকম। ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো বা তার সংজ্ঞা লেখো। সংজ্ঞা: ডিগ্রি সিট, ইঞ্চি সিট। বিবৃতিমূলক স্কেল কাকে বলে, রৈখিক স্কেল কাকে বলে, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলি কী কী, অর্থাৎ বলতে পারে যে দুটো প্রাকৃতিক উপাদানের উদাহরণ দাও, দুটো সাংস্কৃতিকের, বা একটি প্রাকৃতিক এবং একটি সাংস্কৃতিক। তাহলে এই পর্যন্ত গেল তোমার হচ্ছে 2 নম্বর। এই 2-এর 2 পেতে কোনো অসুবিধা হবে না। মাথায় রাখবে প্রশ্নকর্তা কি চেয়েছে। প্রথমে বলেছি উদাহরণ মাস্ট, নতুবা হাফ নম্বর মাইনাস। এখানে কোনো ছবি আঁকতে হয় না, তো তোমার ছবি আঁকার প্রয়োজন নেই। এরপরে ঘ বিভাগ। তাহলে আমি এমসিকিউ এসএকিউতে কটি পেজ লাগিয়েছিলাম? 1, 2, 3, 3টে পেজ। আমি এখানে আমার 3টে পেজ লেগেছিল কি করতে না, ছোট প্রশ্নের উত্তর করতে। 2 নম্বর প্রশ্নের উত্তর করতে তোমার 2টো পেজ লাগবে, অর্থাৎ একটি পেজে 3টি করে প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। যদি কারো খুব বড় হাতের লেখা হয় তাহলে 2টি করে 3টি পেজ লাগবে, 1 এমসিকিউ, 2টি পেজ হলো এসএকিউ। এবং আমি যদি সর্বাধিক 3টে পেজ ধরি তাহলে আমার গ বিভাগ শেষ হচ্ছে 6 নম্বর পাতায়। 6 নম্বর পাতায় শেষ হচ্ছে গ বিভাগ। 7 নম্বর পাতায় শুরু হচ্ছে আমার ঘ বিভাগ। প্রত্যেকটি 3 নম্বরের জন্য তুমি হয় একটি পেজ, যাদের খুব বড় হাতের লেখা, নতুবা এই একটি পেজে 2টো করে 3 নম্বর মানের প্রশ্ন লিখবে, মোটেই এর বেশি লিখবে না। দেখবে যে উত্তর অপর পাতায় চলে যাচ্ছে না, তো এটা একটু মাথায় রাখবে যাতে না যায়, সেই ব্যবস্থাটা একটু দেখে নেবে কতটা উত্তর হচ্ছে, তা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে, সেই অনুযায়ী পেজ ব্যবহার করবে। আমি যদি সর্বাধিক এটা 4টে পেজ ধরি, 4টে প্রশ্নের 4টে পেজ, তাহলে আমার 10 নম্বর পেজে গিয়ে শেষ হচ্ছে এই ঘ বিভাগ। ঠিক আছে, তো আমার সময় কত? 40 মিনিট সময় কিন্তু আমার বরাদ্দ। কোটির 3 নম্বর মান আমাকে প্রত্যেকটি 4টি প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে, অর্থাৎ এখানে আমার কিন্তু 12 মার্কস। এখানে সাধারণত ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো এমন প্রশ্ন থাকে, বা প্রশ্ন থাকে পার্থক্য। যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে যে কোনো 3টি বিষয় লিখতে বলে, অর্থাৎ সেখানে ভৌগোলিক কারণ থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, এইরকম 3টি মূল বিষয় উল্লেখ করতে হবে। খেয়াল রাখবে পার্থক্য লেখার সময় টু দ্য পয়েন্ট এবং তার ভিতরে বিস্তারিত। তো পার্থক্যের বিষয়ে তোমাকে বলি, এই ক্ষেত্রে বাম দিকের কলমটিতে বিষয় বা ভিত্তি এবং ডান দিকের কলম দুটিতে এটিতে কিন্তু সঠিক ব্যাখ্যা হবে। তুমি যদি আছে ইয়েস ও নো এরকম কিন্তু নয়, ব্যাখ্যার যেন সঠিক থাকে। তাহলে আমরা কি কি দেখব? তাহলে আমাদের প্রথমেই প্রশ্নের দাগ সংখ্যা 4.1 থেকে 4.4 প্রত্যেকটির অথবা করে প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা অতিরিক্ত করে প্রশ্ন থাকবে। তুমি এই জায়গায় অতিরিক্ত প্রশ্ন লিখতে যেও না, কারণ এখানে সময় কিন্তু খুব তোমার হাতে কম। আমি কিন্তু সিরিয়ালি প্রশ্নগুলো করছি। তাহলে 4.1-এ যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। আর অথবা উল্টো দিকে এই প্রশ্নটা, তাপি এবং নর্মদা নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি, বা মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? এই প্রশ্নটা নদী থেকেও হয়, আবার ওদিকে ভারতের নদ নদী থেকেও এই প্রশ্নটা হয়। তাহলে এটা কিন্তু বোর্ডের উত্তর। দেখো যে পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, প্রথমে 2 লাইন ভূমিকা লিখেছে, তারপরে কতগুলো পয়েন্ট দিয়েছে। কয়ে নদীগুলি স্বল্প দৈর্ঘ্যের, খরচ স্রোত রয়েছে 2টো পয়েন্ট, ক্ষয়কার্য কম 3টে পয়েন্ট, পলির পরিমাণ কম 4টে পয়েন্ট, মোহনায় সমুদ্রের ঢাল বেশি 5টি পয়েন্ট, এতটা লিখেছে। তাহলে 5টি পয়েন্ট বোর্ড লিখতে বলছে। 3টে লিখলেই হয়ে যায়, কিন্তু হয়তো
যে তিনটের মধ্যে কোনো একটি পয়েন্টে দুর্বলতা আছে, সেক্ষেত্রে তোমাকে ওই জায়গাটা কভার করে দেবে। এরপরে রসে মতানো ড্রামলিনের পার্থক্য, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, সুন্দরবন জলবায়ু অঞ্চলে পরিবর্তনের তিনটি প্রভাব। উত্তর কিন্তু বোর্ড দিয়েছে, দেখো কীভাবে বোর্ড দিয়েছে। ভূভাগের নিমজ্জন, জীব প্রজাতির বিলুপ্তি, বন্যা প্রবণতা বৃদ্ধি, এই তিনটে মূল পয়েন্টকে তারা ডিসকাস করেছে। নদী কিভাবে ক্ষয় বহন করে, গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, মহাদেশীয় হিমবাহ উপত্যকা হিমবাহের মধ্যে পার্থক্য, হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার মধ্যে পার্থক্য, পর্বত আরোহণে ক্রেভাস এবং বাকশুট কেন বিপজ্জনক, পার্থক্য হলো ইয়ারদাং এবং জিউগ্যান, মরু অঞ্চল সম্প্রসারণ কেন হয়, তার প্রতিরোধের উপায় বা মরুকরণ বলতে কি বোঝো। এটা গেল আমার 4.1-এর একটি প্রশ্ন। তার মানে আমি বায়ুমণ্ডল করছি না, বায়ুমণ্ডল পড়ার প্রয়োজন নেই, কারণ নদী হিমবাহ থেকে আমি যদি পড়ি ওখানে কিন্তু তাই বলেছিলাম, নদী হিমবাহ বায়ু থেকে 2 করছি, 3 করছি, বায়ুমণ্ডল করছি না। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন, ওজোন স্তরের বিনাশ কীভাবে হয়, গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়, যে কোনো দুটি পদ্ধতি ব্যাখ্যা করো, পুরীর জলবায়ু সমাপন্ন, দিল্লির জলবায়ু চরমাপন্ন কেন, পার্থক্য লেখো, সমুদ্রবায়ু স্থলবায়ু, ক্যাটাবেটিক অ্যানাবাটিক, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক, বৃষ্টি ছায়া কীভাবে সৃষ্টি হয়, উষ্ণতা ও বৃষ্টিপাতের লেখচিত্রে উষ্ণতার রেখাচিত্রের সাথে গোলার্ধের সম্পর্ক কীরূপ, এই বিষয়গুলি। আর শেষে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু। এতগুলো প্রশ্ন তোমাকে আমি করতে মানা করছি, কারণ তুমি বায়ুমণ্ডল করার কোনো প্রয়োজনীয়তা নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এর প্রশ্নের সংখ্যা হচ্ছে 4.2। তাহলে গত বছর পড়েছিল যে বায়োডিগ্রেডেবল এবং বায়ো নন ডিগ্রেডেবল, অর্থাৎ জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর মধ্যে পার্থক্য, আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, এটা এসেছিল। তাহলে আমাকে কি করতে হচ্ছে, গ্যাসীয় বর্জ্যের নিয়ন্ত্রণের উপায়, অর্থাৎ স্ক্রেবারটা এবারে ভীষণ ইম্পর্ট্যান্ট। তাছাড়া প্রকৃতি বা উৎস অনুসারে বর্জ্য শ্রেণীবিভাগ, বর্জ্য ব্যবস্থাপনার নিষ্কাশনের ভূমিকা, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর যে কোনো 3টি ভূমিকা আলোচনা করো, 3R এর ভূমিকা। এরপর ভারতের প্রাকৃতিক থেকে অথবা অর্থনৈতিক দিক থেকে প্রশ্নটি থাকে। আমি তোমাকে সাজেশন দেব যে তোমার প্রাকৃতিকটি পড়ার প্রয়োজন নেই, তুমি অর্থনৈতিকটা পড়বে। তাহলে এক্ষেত্রে কি আছে না, ভৌমজলের অতিরিক্ত ভৌমজলের কুপ্রভাব, ভাঙ্গার এবং খাদার মধ্যে পার্থক্য, পূর্বঘাট পশ্চিমঘাটের মধ্যে পার্থক্য, মালনাদ ময়দানের মধ্যে পার্থক্য, বৃষ্টি জল সংরক্ষণের উদ্দেশ্য, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য, সামাজিক বনসৃজন এবং কৃষি বনসৃজনের মধ্যে পার্থক্য, অরণ্য বিনাশের 3টি কারণ। অর্থনৈতিকটা অবশ্যই দেখবে, এটা 4.3 অথবা। তো এখানে খারিফ এবং রবি শস্যের মধ্যে পার্থক্য, পেট্রোসায়ন শিল্পকে কেন শিল্প দানব বা সূর্যোদয় শিল্প বলা হয়, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো, তবে দুর্গাপুরকে রুট বলা হয় কেন দেখে রাখতে পারো, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো, রেলপথের সুবিধা অসুবিধা, সড়ক পথের গুরুত্ব, আর জনসংখ্যা থেকে নগরায়নের 3টি সমস্যা। এটা কিন্তু 5 নম্বরের আমরা রাখছি, ঠিক আছে। তো এরপরে আমরা চলে আসি তোমার অধ্যায়, এটা এই প্রশ্নের সঙ্গে 4.4, এই প্রশ্নের দাগ সংখ্যা কত বলছি, 4.4। এরপরে আমরা এলাম উপবিভাগে। উপবিভাগে তোমার সময় কিন্তু 75 মিনিট। এই 75 মিনিট সময়ের মধ্যে তোমাকে 4টে বড় প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর মানে 4টে, 5.1-এ 2টো, 5.2-তে 2টো। 5.1-এ যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে নদী হিমবাহ বায়ুর কাজ। এগুলো অনেকবারই শুনেছ। হিমবাহের ক্ষয়কাজ থেকে এই 3টে ভূমিরূপ, 4টে দিয়ে যে 3টে করবে, হিমবাহ এবং হিমবাহ জলধারা মানে হিমবাহ বলা। হিমবাহ সঞ্চয় কার্যের ফল বললে তখন গ্রাবরেখাটি আনবে, আর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের বললে তখন ড্রামলিন, বহির্বিধত সমভূমি, এস্কার, কেম, ক্যাটল এগুলো নিয়ে আসতে পারো। হিমবাহের নদীর ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপ, IV, গিরিখাত, ক্যানিয়ন, এখান থেকে একটা, জলপ্রপাত, মন্থকূপ।
নদীর সঞ্চয় কার্যের ফলে বা নিম্নগতি সৃষ্ট ভূমিরূপ, এখানে মিয়েন্ডার, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ। শুধু নিম্নগতি বলে দিলে বদ্বীপটা কিন্তু লিখবে। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এখানে বারখান, শিপ এবং লোয়েস। শুষ্ক অঞ্চলে বায়ু এবং জলধারার মিলিত ভূমিরূপ, ওয়াদি, পেডিমেন্ট এবং বাজাদা। তবে 5, 6 রেখেছি একে কেন না, গতবারে বায়ুর ক্ষয়কার্য পড়েছে, যেখানে এই দুটো পড়ার সম্ভাবনা কম। বায়ুমণ্ডল যারা করবে তারা দেখে নাও, আমি এটা পড়ছি না। আমি কিন্তু বলবো যে বায়ুমণ্ডল করার প্রয়োজন নেই, কারণ এখানে অনেকগুলো প্রশ্ন, অনেক জটিলতা আছে অনেকের ক্ষেত্রে, যে কারণে আমি আমার সাজেশন এই অংশটা টাচ, যাদের জটিলতা লাগে তার টাচ না করলেই পারো, আর যাদের সহজ লাগে তারা প্রশ্নগুলো পজ করে পড়ে নেবে। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্ন আছে 1, 2, 3, জোয়ার ভাটা সৃষ্টির কারণ, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, এই বিষয়টা এটা কিন্তু এপোজি, পেরেজি এই বিষয়গুলোকে রাখবে। সমুদ্র সৃষ্টির নিয়ন্ত্রক, এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, তবু দেখে রাখবে যে দুটি মুখ্য জোয়ারের সময় ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। তারপরে ভারতের প্রাকৃতিক, খেয়াল রাখবে ছবির যে এই যে ছবি তোমাকে আঁকতে বলে এই ক্ষেত্রে, তো 3টে ফিগার লিখতে বলছে, তার জন্য তোমার ফুল মার্কস হচ্ছে 3.5, অর্থাৎ তিনটে ফিগার লিখতে বলছে, 3টে ফিগারের জন্য 3.5, মানে 3.5টা কী করে হচ্ছে 1 1 করে 3, আর ছবি আঁকার জন্য হাফ করে 3, 1.5, আর পুরো সঠিক ঠিক লিখতে পেরেছ কিনা তার জন্য হচ্ছে হাফ, মোট হচ্ছে 5। তো এরকম 5-এর ভাগ থাকে, আর যদি পার্থক্য বলে তাহলে কিন্তু 5টি পয়েন্ট ডিসকাস করবে। খেয়াল করবে প্রাকৃতিক পয়েন্ট লিখতে বলেছে না অর্থনৈতিক পয়েন্ট লিখতে বলেছে, একটু মাথায় রেখে খেয়াল করবে আর কি। লিখেছো 5টি পয়েন্ট, বলেছে প্রাকৃতিক, তুমি অর্থনৈতিক লিখে চলে এসেছো 4টি, তাহলে তোমার 1 নম্বর হলো। এটা কিন্তু করবে না, ওকে। এরপরে আমরা ভারতের প্রাকৃতিক থেকে আমি বলছি 2টো প্রশ্ন থাকার কথা, কিন্তু 1 বছর না 2 বছর ছাড়া 2017 সালের পর বলছি প্রশ্ন কিন্তু পড়েনি, বেশি পড়ে অর্থনৈতিক দিক থেকে, তাহলে তুমি অর্থনৈতিক দিকটা একটু বেশি গুরুত্ব দেবে। তবুও যেগুলো দেখতে হবে সেটা হচ্ছে পশ্চিম উপকূল পূর্ব উপকূলের মধ্যে পার্থক্য, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, হিমালয়ের একটা প্রশ্ন থাকতে পারে, জলবায়ু নিয়ন্ত্রণের কারণ, ভূমিকা, মৌসুমী বায়ুর প্রভাব, প্রধান 2 প্রকার মৃত্তিকা। অর্থনৈতিক দিক থেকে যেগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে কি কফি, গম, চা, ধান, কার্পাসটা লেস ইম্পর্টেন্ট, তবুও দেখবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ তোমাকে 5টি পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে। তো আমার এই সমস্তগুলো কিন্তু ভিডিও দেওয়া রয়েছে, একটু দেখে নিতে পারো। দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিমাঞ্চলে পেট্রোলিয়াম শিল্পের কেন্দ্রীভবনের কারণ, জনসংখ্যা থেকে অসম জনবন্টনের কারণ। খেয়াল রাখবে এটা প্রাকৃতিক দিকটা তোমাকে বলতে পারে। প্রাকৃতিক বলতে তুমি ভূমিরূপ যখন ব্যাখ্যা করছো, পর্বত, মালভূমি, সমভূমিকে 3টা পয়েন্ট ধরবে না, এটা একটা পয়েন্ট ধরবে, ঠিক আছে। তারপর তুমি জলবায়ু, জল, মৃত্তিকা এই বিষয়গুলোকে নিয়ে আসবে। নগরায়নের সমস্যা, নগর গড়ে ওঠার কারণ, আর শেষে তোমার ম্যাপ পয়েন্টিংয়ের তো ভিডিও দেওয়া রয়েছে, অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। এখানে তোমার বরাদ্দ সময় 10 মিনিট, তবে ম্যাপ পয়েন্টিংয়ের বিষয়টা করবে এসএকিউ এবং সিকিউ উত্তর করার পরে, এবং পেজটা অর্থাৎ এই ভারতের পেজটা তুমি সেলাই করবে প্রথম পাতার পরে, অথবা যদি লুজ নাও মেন খাতা এবং লুজ পাতার মাঝে, অর্থাৎ আমি বলতে চাইছি যেন সবার শেষ পাতাতে যেন ম্যাপের পেজটা না থাকে। তো আজকে এই পর্যন্ত, আবার কোনো সময় দেখা হবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।